পুরো শহর যেখানে গিরির নাম শুনলে ভয় পেত, সেখানে একদিন দুটো অল্প বয়সী ছেলে তারই বাড়িতে ঢুকে তার স্ত্রীর উপর চালায় নোংরা শারীরিক নির্যাতন। নিজের ভালোবাসার মানুষের সাথে এই অন্যায় হতে দেখে সে এবার হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। কিন্তু এই সাইকো ছেলে দুটো গিরিকে ভয় না পেয়ে উল্টো তার সাথেই পাঙ্গা নিয়ে নেয় আর মারতে থাকে একের পর এক গিরির আপনজনদের। এবার তো সে প্রতিশোধের নেশায় পাগলই হয়ে যায়। এখন তো এটাই দেখার পালা যে কিভাবে সে ওই শয়তান দুটোকে শেষ করে নিজের প্রতিশোধের আগুন নিভায়। এদের শেষ পরিণতি এতটা ভয়ঙ্কর হতে চলেছে যা দেখলে আপনারও গা শিউরে উঠবে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির নাম পনি। শুরুতে আমরা দুজন ছেলেকে দেখতে পাই। সেখানে ডন নামের ছেলেটা সিজু নামের ছেলেকে একটা গানের ব্যাপারে বলছিল। তারা এখানে আরো কিছু বিষয়ে কথা বলে। এভাবেই তারা তাদের সময় কাটাচ্ছিল। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় একটা গ্যারেজে কাজ করে ডন এবং সিজু। তো সেখানে পল ছিল তাদের সিনিয়র মেকানিক, তাই পল তাদেরকে দিয়ে বেশিরভাগ সময় কাজ করাতো, যা নিয়ে ডন সিজু মোটেও খুশি ছিল না। তাই তারা অভিযোগ করে বলে, তুমি সিনিয়র বলে আমাদেরকে দিয়ে বাথরুমের কাজ পর্যন্ত করিয়ে নাও, তবে এসব কতদিন চলবে ভাই? এসব কি ঠিক? তো পরে তারা দুজন বাইক নিয়ে বেরিয়ে যায়। এরপরই আমরা একটা বাজারের দৃশ্য দেখতে পাই। সেখানে শিলা নামের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে কল করছিল, তবে সে অনেকবার কল করার পরও তার বয়ফ্রেন্ড কল রিসিভ করে না। তাই সে খুবই রেগে যায় আর বেশ বকাবকি করেই একটা ভয়েস মেসেজ পাঠায়। ঠিক সেখানেই আমরা সুরেশ নামের একজনকে দেখি, যে ফোনে কাউকে বলছিল যে আমার ওই জমি আমি জোসিকে জীবনেও দিব না। সে বেশ উত্তেজিত ছিল, তো এসব কথা বলেই সে ফোনটা কেটে দেয়। অন্যদিকে আমরা এই শহরের পুলিশ স্টেশনে কিছু অফিসারদের মিটিং দেখতে পাই। সেখানে সিনিয়র অফিসার এসে বলে, আজকাল গ্যাংস্টারদের কাহিনী বেড়েই যাচ্ছে আর তাদের বেশিরভাগই হচ্ছে ত্রিশূর থেকে। আমার মনে হয় এদের এত বেড়ে ওঠার পেছনে অবশ্যই পুলিশেরও সাপোর্ট আছে, নাহলে তারা এত বার কিভাবে বাড়তে পারে। আর তাদের এই সব কাণ্ড কারখানায় অল্প বয়সী ছেলে মেয়েরা বেশি আগ্রহী হচ্ছে, যা আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিবে। কারণ আজকের জেনারেশনই তো ভবিষ্যৎ সামলাবে, তাই না? কিন্তু তারাই যদি এসবে জড়িয়ে যায় তাহলে তো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। তো এবার বলো, এখানে কোন গ্যাংস্টার বেশি অ্যাক্টিভ? একজন অফিসার বলে, অনেক দলই আছে, তার মধ্যে দেবী নামের একজনকে ওয়ারেন্ট দেবী বলা হয়, কারণ তার নামে অনেকগুলো ওয়ারেন্ট এসেছিল। তার গ্রুপে 400 থেকেও বেশি লোক আছে। তো আরেকজন অফিসার দেবীর পক্ষে বলছিল যে সে এত বেশিও ক্রাইম করে না, তার উপর লোকাল সাপোর্টও আছে। এইসব শোনার পর তো সিনিয়র অফিসার বলতে থাকে, দেখো তোমরা আমার কথা বোঝো বা না বোঝো, আমাকে তো আমার ডিউটি পালন করতেই হবে, আর আমি এটার একটা শেষ দেখেই ছাড়বো। আমাকে কেউ থামাতে পারবে না। অন্যদিকে দেখা যায় ওই সিজু এবং ডন চলে আসে সেই সুরেশের সাথে দেখা করতে। ডন তাকে বলছিল যে সে যেন জোসির জমির দিক থেকে সরে যায়, কিন্তু সুরেশ বলে যে না, আমি তো ওই জমি দিব না। সে তো সিজুর কথাতে একেবারেই রাজি হয় না। ঠিক তখনই দেখা যায় ডন আগে পিছে না ভেবে লোকটাকে মেরে বসে। বাইরে তখন সবার থেকে আড়াল করে দাঁড়িয়ে থাকে সিজু। তারা আগে থেকেই বোতল আর ছাতা নিয়ে এখানে এসেছিল তাদের এই কার্য সম্পাদন করতে। তো সিজু দেখা যায় একটা ছাতা খুলেই সেখানে দাঁড়িয়ে থাকে, যাতে বাইরে থেকে কেউ কিছু দেখতে না পায়। তার একটা পরিত্যক্ত এটিএম বুথের ভিতরেই ওই সুরেশকে মেরে রেখে দেয়। তো এদের দুজনকে দেখতে বেশ সহজ সরল লাগলেও এরা খুব বড় মাপের ক্রিমিনাল, আর এরা হয়তো এভাবেই প্রত্যেকটা খুন করে থাকে সব সময়। তো এই খুন করা শেষে ডন সিজুকে ডাকে আর তাকে জানায় যে তার কাজ শেষ। তো এরপরই ডন তাদের আনা পানির বোতল দিয়ে হাতটা ধুয়ে নেয় আর বাইরে চলে আসে। এরপর সে বলতে থাকে, সিজু সব ঠিক ছিল তো, তাই না? সিজু তখন বলে, ছাতা তুলে তো দাঁড়িয়েছিলাম, কিন্তু একটু সময় বেশি লেগে গেল না, এটা তো ঠিক না। ডন তখন বলে, আরে কাজ শেষ করতে হবে না, তার বডিও তো কত ভারী ছিল। সিজু তখন বলে, পাবলিকলি কাজ করলে আরো সাবধান হতে হবে, বুঝলে? যাক, এবার চলো। আর তারা এই সময়টাই বেছে নিয়েছে কারণ এই এটিএম এর অপোজিটেই একটা নতুন কাপড়ের দোকান উদ্বোধন হচ্ছে, তাই সেখানে বেশ গান বাজনা হচ্ছিল। আর তাদের ওখানে শব্দের কারণে কেউ কিছু টের পাবে না বলে তারা এই জায়গা আর এই সময়টাই বেছে নিয়েছিল। অর্থাৎ তারা বেশ আগে থেকেই বেশ শক্তপোক্ত প্ল্যান করে এসেছিল। এদিকে আমরা গিরি নামের একজনকে দেখি, যে তার স্ত্রী গৌরীর সাথে যাচ্ছিল। তখনই তাকে কল করে জয়রাজ নামের একজন। জয়রাজ তার কাছে হেল্প চাইছিল। সে বলে, বাজারে একটা নতুন দোকান ওপেন হয়েছে, সেখানে নাচ গানের জন্য কিছু লোকের দরকার ছিল, তাই আমি তাদেরকে লোক ম্যানেজ করে দিয়েছি। আর আমাদের মধ্যে ডিল হয়েছিল যে লোক ম্যানেজ করে দিলে তারা আমাকেও কিছু টাকা দিবে, কিন্তু এখন তো তারা আর্টিস্টের টাকা দিচ্ছে না আর আমার টাকাও দিচ্ছে না।
প্লিজ একটু হেল্প করুন, আমার এখন টাকার খুব দরকার। এ কথা শুনেই গিরি চলে যায় সেই দোকানের সামনে। আর এটাই ছিল সেই দোকান যার সামনের এটিএম বুথেই ডন সুরেশকে মেরে ফেলেছে। যাক, তো গিরি সেই শপে গিয়েই সে আগে জয়রাজকে কিছু টাকা দিয়ে দেয়। এরপরই ভিতরে গিয়ে ওই শপের ছেলের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপরই তাকে বলতে থাকে, আমি কে সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছিস, তাই এরপর জয়রাজের টাকাটা ঠিকমতো বুঝিয়ে দিস, এর যেন অন্যথা না হয়। এই বলেই সে সেখান থেকে বেরিয়ে আসে। তখন জয়রাজ গিরিকে বলে, ভাই তাহলে আমি এদের কিছু টাকা দিয়ে দিই। গিরি বলে ঠিক আছে। এই বলেই সে সেখান থেকে বেরিয়ে আসে। বোঝাই যাচ্ছিল গিরি অনেক পাওয়ারফুল একজন পার্সন। তো এরপর সেই দোকানের সামনেই আমরা ডন আর সিজুকে দেখি। তারা নতুন কাপড় নিয়ে একটা নির্জন জায়গায় চলে যায়, আর সেখানে গিয়েই তাদের পুরাতন কাপড় আর ছাতা সহ সব প্রমাণ পুড়িয়ে ফেলে। অন্যদিকে ডন আর সিজু রাস্তা দিয়ে যাচ্ছিল কাজে। তখনই পথে ডনকে তার গার্লফ্রেন্ড ধরে, অর্থাৎ এটাই সেই মেয়ে যাকে আমরা বাজারে দেখেছিলাম, শিলা। তো সে বলতে থাকে, কি ব্যাপার তুই এখানে? আমি কখন থেকে অপেক্ষা করছি আর তুই ঘুরে বেড়াচ্ছিস, চল আমার সাথে এক্ষুনি। ডন বলে, আমি একটু পরে আসছি, আমার কিছু কাজ আছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কিন্তু তার গার্লফ্রেন্ড তো কোনো কথাই শুনছিল না। সেজন্য ডনের তো খুব রাগ হয়ে যায়। তাই সে বলতে থাকে, এই তোর সমস্যা কি? হ্যাঁ, আমার মাথা খারাপ করে দিচ্ছিস, একবার কথা বললে কি কানে যায় না? তখন তার গার্লফ্রেন্ড এইসব শুনে রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে গিরিকে দেখা যায়, সেখানে তার পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই আছে, যেমন বোন, বোনের ছেলে, মা, এরকম সবাই। তো এখানে তারা সবাই মিলে বেশ অনেকক্ষণ সময় কাটায়। এরপরই সে তার বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের অফিসে আসে। তো তাকে তখন তার একজন লোক বলে, দেবী কিছু টাকা চাইছিল। গিরি তখন বলে, সেটা তোমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নাও কি করবে না করবে। সেখানে তখন আসে কল্যাণী। কল্যাণী বর্তমানে এখানকার পুলিশ অফিসার, তার উপর সে গিরির কাজিন। তো কল্যাণী বলে, আরে ভাই জানো, এখানে আসতেই প্রথমে ইনচার্জ আমাকে বলেছে যে গিরি, দেবী আরো তোমাদের কিছু পার্টনারের রিসেন্ট অ্যাক্টিভিটি সম্পর্কে খবর নিতে। পরে এত কিছু বলার পর তিনি জানতে পারেন আমি তোমার কাজিন। গিরি তো এইসব শুনে খুব হাসে। আসলে গিরি, তার কাজিন সাজি আর তার ফ্রেন্ড দেবী আর কুরবেলা, এরা চারজনই সেই কলেজের সময় থেকে বন্ধু। সেই সময় থেকেই তারা গুন্ডাগিরি করে বেড়ায়। তবে কলেজ শেষ হওয়ার পর যে যার যার মতো বিয়ে শাদী করে নেয়, আর কুরবেলা গিরির বোনকে বিয়ে করে। তারপর থেকেই তারা সবাই মিলে একটা ফ্যামিলির মতো করেই থাকে। তবে বর্তমানে শুধু দেবী এখনো গুন্ডাগিরি করে বেড়ায়, আর তার গ্যাংয়ে 400-রও বেশি ছেলেপেলে রয়েছে। আর গিরিরা এখন ছোটখাটো ব্যাপার নিয়ে কোনো ঝামেলা করে না, তারা সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, আর তারা কারো কোনো ক্ষতিও করে না। তবে তাদের সাথে কেউ উল্টোপাল্টা করলে তাদেরকে ছেড়েও কথা বলে না। পুরো শহরেই এই দেবী, গিরি এদের একটা দাপট আছে, সবাই তাদেরকে একটু ভয় পেয়েই চলে। যাক, তো তারা সবাই মিলে এখানে যখন গল্প করছিল, তখনই গিরির স্ত্রী গৌরী বলে, আমার অনেক খিদে পেয়েছে, চলো না কিছু খেয়ে নেই। গিরি তখন তার লোকেদেরকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু থাকো, আমি কিছু খেয়ে আসছি। অন্যদিকে ডন আর সিজু ইচ্ছে করেই আসে সেই ক্রাইম স্পটে যেখানে সে সুরেশকে খুন করেছিল। ডন তো তখন ওখানে রক্ত দেখে চিৎকার করতে থাকে আর লোক ডেকে সেখানে জড়ো করতে থাকে। সে বলতে থাকে, আরে এখানে তো রক্ত, তাড়াতাড়ি আসো সবাই, এখানে অনেক রক্ত। তো সেই সময় আশেপাশের সবাই সেখানে জড়ো হয়ে যায় আর দেখতে থাকে যে সেখানে একজনকে গলা কেটে মারা হয়েছে। তাই দ্রুত পুলিশকে ডাকতে বলা হয়। তখনই সেই ভিড়ের মধ্যে ডন তার গার্লফ্রেন্ডকে দেখে। তাই সে এবার বলতে থাকে, আরে তুমি জানো, আমি প্রথমে এখান থেকে রক্ত আসতে দেখেছি, তারপর সবাইকে ডেকে বলেছি। তখন তার গার্লফ্রেন্ড বলে, তুমি ঠিক আছো তো? ডন বলে, হ্যাঁ হ্যাঁ, আর তোমার রাগ কমেছে, এটাই তো অনেক। সে এমন একটা ভাব করতে থাকে যেন সে কিছুই জানে না। যাক, তো ওইদিকে গিরি আর তার ফ্যামিলি খাবার খেতে রেস্টুরেন্টে আসে। তখনই সেখানে কল্যাণীর কাছে ইমার্জেন্সি কল চলে আসে। তাই সে খাবারটা না খেয়েই উঠে চলে যায়। গিরের পর একজনের কাছ থেকে শুনতে পায় যে কারো খুন হয়েছে এক জায়গায়। এটা শুনেই তো সে একটু চিন্তা করতে থাকে। গৌরী তখন গিরিকে বলে, তুমি চিন্তা করো না, খাবার খেয়ে নাও, এসব পুলিশ দেখে নিবে। তো এবার পুলিশ অফিসাররা আসে ক্রাইম স্পটে। সাংবাদিকরাও সেখানে চলে আসে এবং বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। সেই সময় কল্যাণী সেখানে এসে জিজ্ঞেস করছিল, এর আশপাশে কি সিসি ক্যামেরা আছে? কনস্টেবল জানায়, এখানে আশেপাশে সব ছোটখাটো দোকানপাট, তাই সিসি ক্যামেরা তো নেই। অন্যদিকে গিরি আর সাজি যাচ্ছিল গাড়িতে করে। আচ্ছা, এরপর থেকে আমরা এই সাজিকে জীবন বলে ডাকবো।
না হলে সুজি আর সাজির মধ্যে কনফিউশন হয়ে যেতে পারে। যাক, তো তখন জীবন বলে দেবী কল ধরছে না কেন? তখনই সুনীল কল করে আর বলে জীবন, দেবী কোথায়? তার মোবাইলে কল যাচ্ছে না কেন? আর বাজারের ওই সার্কেলের মধ্যে কি হয়েছে? জীবন বলে শোনা যাচ্ছে সেখানে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে, আর দেবীকে তো আমিও কলে পাচ্ছি না। আর মারা যাওয়া ওই ব্যক্তিকে আমরা চিনি, সুরেশ নাম তার বাড়ি পাশেই আছে। যদি অন্য কোনো খবর পাই তাহলে আপনাকে আমি কল করে জানাবো। সুনীল তখন বলে গিরি কোথায়? জীবন জানায় এই তো, সে আমার পাশেই আছে। তো এরপরই সুনীল বলে ঠিক আছে, তাহলে একসাথেই দুজন চলে আসো সন্ধ্যায়। জীবন তখন বলে আসলে আজ সন্ধ্যায় গিরির বোন কার্তিকার জন্মদিন, তাই অন্যদিন আসবো সময় করে, আজ না, আজ হবে না। সুনীল বলে ঠিক আছে, তো গিরিকে বলো ফ্রি হয়ে কল করতে। জীবন এরপর কল রেখে দিলে দেবী সাথে সাথে কল করে। তখনই জীবন বলে আরে দেবী কোথায় তুই? দেবী জানায় আরে ভাই, আমরা একটা সেটেলমেন্টের কেসে ফেসে গিয়েছিলাম। জীবন তখন বলে তো যেই মার্ডার হয়েছে তার ব্যাপারে কি জানিস কিছু? দেবী বলে না ভাই, এটার পেছনে আমাদের কোনো লোকের হাত নেই, এই কাজ অন্য কোনো দলের। এখন তো অনেক দলই এই সবে ঢুকে পড়েছে, তবে এদের পেছনে পুলিশ পড়েছে, খুব জলদি ধরা পড়ে যাবে। গিরি তখন কলে বলে দেবী আমি বলছি গিরি। দেবী বলে হ্যাঁ ভাই বলো। গিরি তখন বলতে থাকে যা বলা হয়েছে সেটা একটু সিরিয়াসলি নিস। দেবী জানায় আচ্ছা ভাই ঠিক আছে, সন্ধ্যায় কথা হবে। তো এরপর দেবী তার অফিসে আসে আর এসেই তার বিজনেস নিয়ে কিছু তর্ক বিতর্ক করতে থাকে। অন্যদিকে পুলিশ স্টেশনে ডাকা হয় ডন এবং সিজুকে, কারণ তারা প্রথম মার্ডার হওয়া লাশ দেখেছে। ইনচার্জ তখন সব অফিসারদেরকে বলে এই কেসের সাথে যতজন জড়িয়ে আছে সবাইকে ডেকে নিবে, আর যারা যারা দেখেছে যতটাই হোক বা আশেপাশে ছিল তাদের সবাইকে ডাকবে। এবার ইনচার্জ ডন এবং সিজুর ঠিকানা নাম সব জেনে রাখে। তাদের সাথে সোলু নামেরও একজন ছিল যে ওই লাশটা দেখেছে। তো ডন আর সিজু তো ইচ্ছে করেই সাক্ষী দিতে আসে, কারণ তাদের খুব শখ লোকেরা তাদের নিয়ে কথা বলবে, তাদের সম্পর্কে জানবে, তারা ফেমাস হয়ে যাবে। বলতে গেলে এই দুজন একরকম সাইকোই বলা যায়। তাই তারা খুনও করলো, আবার ভালো মানুষ সেজে পুলিশ স্টেশনেও আসলো। যাক, তো পুলিশ তাদেরকে বলে দেয় এই কেস সলভ না হওয়া পর্যন্ত তারা যেন শহর থেকে বাইরে না যায়। তো এরপরই তারা সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে আমরা গিরি ভাইকে দেখতে পাই, সে তার কনস্ট্রাকশন কাজের জন্য একটা সাইটে আসে। তখনই গৌরী তাকে কল দেয় আর বলে তোমার বোনের তো আজ জন্মদিন, তাই আমি আমাদের এলাকারই একটা দোকানে যাচ্ছি গিফট কিনতে, তুমিও দ্রুত সেখানে চলে আসো। তো এরপরই আমরা দেখি ডন আর সিজু একটা জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছিল। সেই সময় এই দুইজনের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি যে তারা সুরেশকে মারার জন্য বেশ মোটা অঙ্কের টাকা পেতে চলেছে। আর ঠিক সেই সময়ই দেখা যায় গৌরী সেখানে তার গাড়ি নিয়ে পৌঁছে যায়। সেই সময় তো ডনের নজর গৌরীর উপর পড়ে। গৌরীকে দেখেই তো তার পছন্দ হয়ে যায়, তাই সে তাকে ফলো করতে করতে শপে চলে আসে। আর এখানে এসেই দেখা যায় ডন গৌরীকে বাজেভাবে টাচ করে, যার জন্য গৌরী খুবই রেগে যায় আর তাকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে সরে যায়। সে খুবই বিরক্ত হয়েছিল। সে সময়ই গিরি সেখানে আসে আর তাকে দেখেই তো সে বুঝতে পারে যে তার কিছু একটা হয়েছে। তাই সে তাকে জিজ্ঞেস করে সে তো তাড়াহুড়ো করে যাচ্ছে কেন, সে তো গিফট কিনতে এসেছিল, কিছু কিনবে না? গৌরী বলে না তুমি চলো, আমি কিনবো না। গিরি তখন বলে আরে কি হয়েছে বলবে তো, সমস্যাটা কি? গৌরী এই সময় ডন আর সিজুর দিকে তাকায় আর বলতে থাকে অসভ্য ছেলে কোথাকার। গিরি তো তার স্ত্রীর থেকে এতটুকু শুনেই তার মাথা খারাপ করে ফেলে। সে বুঝতে পারে এরা তার স্ত্রীর সাথে নিশ্চয়ই কোনো খারাপ আচরণ করেছে। তাই সে প্রচন্ড রাগ নিয়ে ডনকে জিজ্ঞেস করে এই কারা তোরা? ডন তখন বলে তুমি কে ভাই? এই কথা বলার সাথে সাথেই গিরি এক থাপ্পড় দিয়ে ফ্লোরে ফেলে দেয় তাকে। পরে সিজু এবং ডন দুজনকেই সে ইচ্ছে মতো মারধর করে আর পরবর্তীতে শপের ম্যানেজার এসে তাদেরকে হসপিটালে পাঠায়। গিরিও তখন গৌরীকে নিয়ে সেখান থেকে চলে আসে। তো আসলে গিরি তার স্ত্রীকে মাত্রাতিরিক্ত ভালোবাসতো, তার জন্য সে যে কোনো কিছু করতে রাজি ছিল। যাক, তো এবার দেখা যায় তারা সন্ধ্যার সেই পার্টিতে চলে যায়। এখানে তো গৌরী নাচও করে আর সবাই মিলে এই পার্টিটা বেশ এনজয় করে। তো এই পার্টি শেষ করে গিরি আর গৌরী বাড়ি ফিরছিল। তখন গৌরী খেয়াল করে গিরি হাসছে।
তাই সে তাকে জিজ্ঞেস করে, একা একা কি ভেবে হাসছো তুমি? গিরি বলে, আমাদের দুজনের সেই পুরাতন স্মৃতি মনে করছিলাম। তো এরপরই তারা রাস্তার একটা সাইডে গাড়ি থামায়। গৌরী সেখানে দাঁড়িয়ে গিরির সাথে আতশবাজি দেখছিল। তারা বেশ এনজয় করছিল এই সময়টা। তো কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরই তারা বাড়ি ফিরে আসে আর নিজেদের মধ্যে কিছু ভালো সময় কাটায়। পরদিন সকালেই গিরি এবং দেবী চলে আসে সুরেশের লাশকে শ্রদ্ধা জানাতে। তো এখানে সবাই বলা বলি করছিল যে জমির কারণেই হয়তো সুরেশকে এভাবে মারা যেতে হলো। জমি নিয়ে কোনো ঝামেলা হচ্ছিল আর সবাই তো জোসির কথাই বলতে থাকে। তো এবার সেখান থেকে আসার সময়ই জোসিকে গাড়িতে তুলে নেয় দেবী। তো দেবী তাকে বলতে থাকে, আমরা শুনেছি তুই নাকি সুরেশকে মেরেছিস। জোসি বলে, না ভাই, আপনি এসব কি বলছেন? আমি সত্যি কিচ্ছু জানি না। দেবী তখন বলে, দেখ, সত্যিটা বল, কারণ এই কেসের পেছনে পুলিশ এবং আমি পড়ে আছি, তাই যেই দোষী হয়ে থাক না কেন ধরা তো পড়বেই। জোসি তখন বলে, আরে ভাই, এটা ঠিক যে আমার আর সুরেশ ভাইয়ের মধ্যে জমি নিয়ে ঝামেলা হয়েছে, কিন্তু তার বাইরে কিছু না, আমি এসবের কিছুই জানি না। দেবী বলে, আচ্ছা ঠিক আছে, এখন যে জমির পেছনে পড়েছিলি সেটার লোভ ভুলে যা আর এটার পেছনে পড়া ছেড়ে দে, বুঝলি? জোসি বলে, ভাই ঠিক আছে। তো দেবী এরপর তাকে মাঝপথেই নামিয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে হসপিটালে ডন আর সিজু ভর্তি ছিল আর সেখানেই দেখা যায় 10 লাখ টাকা নিয়ে আসে তাদের ক্লায়েন্ট, অর্থাৎ যাদের আদেশে তারা সুরেশকে মেরেছে। এই দুজন হলো সুরেশের ভাইয়ের ছেলে। তারা জমির লোভেই তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তখন সিজু বলতে থাকে, তোমরা তো অনেক টাকার সম্পত্তি পাবে, তাই 10 লাখ তো আমাদের জন্য কম হয়ে যায়। তাও তোমরা যেহেতু আমাদের প্রথম কাস্টমার, সেজন্য বাকি টাকা পরে দিলেও হবে, আমরা কিছুই বলবো না। তো বুঝতে পারছেন, এতক্ষণ তো তাদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছিল তারা এর আগেও এসব খুন খারাপি করে বেরিয়েছে, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে তারাই প্রথম এসব কিছু করেছে, তাও এত কনফিডেন্সের সাথে। আসলে এই সবই তারা করছিল ফেমাস হওয়ার জন্য। বুঝুন তাহলে এদের অবস্থা। যাক, তো ওই লোকগুলো চলে যাওয়ার পর ডন বলতে থাকে, আমি তো শপের ওই দুইজনকে ভুলতেই পারছি না, অর্থাৎ সেখানে গিরি এবং গৌরীর কথা বলছিল। সিজু তখন বলে, হ্যাঁ, আমিও ভুলতে পারছি না। এবার এদের ভেতরে বদলা নেওয়ার ভূত চেপে বসে। বয়স অল্প হলেও এরা ছিল একেবারেই সাইকো টাইপের। তো এবার তারা গৌরীর বাড়ির সামনেই ঘোরাঘুরি করতে থাকে। তারা খেয়াল করতে থাকে যে কখন এই বাড়ি থেকে লোকজন আসে আর যায়। ওদিকে তো গৌরী তার রুমে বসে কিছুক্ষণ গিরির সাথে কথা বলে। গিরি একটা নতুন জায়গা কিনেছে, সেটাই সে গৌরীকে দেখাচ্ছিল। কথা বলা শেষে গৌরী নিচে আসে। তখনই সে দেখতে পায় উপর থেকে মদের বোতল গড়িয়ে পড়ছে, আর তার সাথে সাথেই দেখা যায় সিঁড়ি দিয়ে নেমে আসছে ডন এবং সিজু। তারা কোনোভাবে এই বাড়িতে ঢুকে পড়েছিল। গৌরী তো তাদেরকে দেখেই চিৎকার করে ওঠে আর পালানোর চেষ্টা করে। সে তো নিজেকে রুমের মধ্যে লকও করতে চাইছিল, কিন্তু ডন এবং সিজুর সামনে সে এসব কিছুই করতে পারে না। তারা ধাক্কা দিয়ে ভেতরে চলে আসে আর এসেই তারা গৌরীর হাত বেঁধে ফেলে। এবার তো গৌরী তাদেরকে অনেকভাবে বলে যেন তাকে তারা ছেড়ে দেয়। অনেক কান্নাকাটি করতে থাকে, তবে ডন তো তার কোনো কথাই শোনে না। ডন এবার তার উপর শারীরিক নির্যাতন চালায় আর এই সব কিছুর ভিডিও করে সিজু। বুঝুন এরা কতটা বিকৃত মস্তিষ্কের। সে সময় গৌরী তো শুধু কান্নাই করতে থাকে, সে আর কিছুই করতে পারে না। তো এর কিছু সময় পরই দেখা যায় বাড়িতে আসে গিরি। গৌরী তখন বিছানায় পড়ে আছে, তার অবস্থা খুব খারাপ। সেখানে গৌরীর সাথে দেখা করতে এসেছে তার মা। তো তার মা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে গৌরী, মনোবল হারিয়ে ফেলছো? কিন্তু কোন কারণে? কিছু অসভ্য লোক তোমার অনিচ্ছায় তোমাকে টাচ করেছে সেজন্য? দোষ অপরাধ সব তো করেছে তারা, কিন্তু শাস্তি তুমি নিজেকে দিচ্ছ। এটা কেমন বিচার হলো? এটাকে তুমি তোমার নিজের সাথে হওয়া একটা দুর্ঘটনা ভেবে নাও আর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। তো তারপরই সেখানে গিরি আসে। গিরি তো সবাইকে কাঁদানোর মানুষ হলেও আজ সে নিজেই কান্নায় ভেঙে পড়ে। সে তো গৌরীকে অনেক ভালোবাসে, তার এই অবস্থা সে নিজের চোখে দেখতে পারছিল না, তাই সে গৌরীকে জড়িয়ে ধরে খুব কান্না করে। তবে গৌরী তো গিরির রাগ জানে, তাই সে নিজে কষ্টে থাকার পরও গিরিকে বলতে থাকে যে আমি ঠিক হয়ে যাব, তাই তুমি এই সব কিছু ভুলে যেও, মনের মধ্যে এসব কিছু পুষে রেখো না প্লিজ। গিরি তো গৌরীর সব কথা রাখে, কিন্তু এবার সে তার এই কথাটা রাখার মতো কোনো মুডেই থাকে না, তাই সে গৌরীর হাত সরিয়ে বসে পড়ে। আর এবার সে ভেবেই নেয় এদেরকে সে জঘন্যভাবে মারবে, যেন তাদের কাছে মৃত্যুও কম মনে হয়।
অন্যদিকে ডন আর সিজু তো বাইকে করে ঘুরে বেড়াচ্ছিল। তারা যে এত জঘন্য কাজ করেছে তাদের দেখে মনেই হচ্ছিল না, নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিল। তো ডন বলতে থাকে, আমাদের কাছে তো অনেক টাকা আছে, তাই কিছু হলেও আমাদের নাগাল কেউ পাবে না। আসলে সিজু একটু চিন্তা করছিল, তাই সে তাকে এই কথা বলে আর তাকে চিন্তামুক্ত থাকতে বলে। এদিকে বাড়ির সিসি ক্যামেরা ফুটেজে এদেরকে দেখতে পাওয়া যায়, আর তারা যে খুব চালাক সেটা গিরির লোকেরা বুঝতে পেরে যায়। দেবী তখন তার লোকেদেরকে চারিদিকে লাগিয়ে দেয় এই দুজন ছেলেকে খুঁজে বের করার জন্য। তারপরে সেখানে আসে কল্যাণী আর বলে, ভাই আমরা কি অফিসিয়ালি এটা করতে পারি না? তখন গিরি, দেবী এরা মানা করে, আর জীবনও বলে, তুই এটার মধ্যে পড়িস না, আমরা সামলে নিব। তারপরে দেখা যায় ডন এবং সিজুর ছবি সবার মোবাইলে চলে যায়, এমন কেউ নেই যে এই ছবি পায়নি। এরপরই দেখা যায় দেবীর একজন লোক জেট কল করে তার চেনা একজনকে আর বলে, দেখতো এই ছবিটা চিনিস কিনা? সে তো ছবি দেখেই বলে, হ্যাঁ চিনি তো, আমারই লোক। জেট তখন বলে, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে আয় দেবীর এখানে। এদিকে পুলিশ স্টেশনেও এই ছবিটা চলে আসে কোনো একভাবে, তাই ইনচার্জ তার ফোর্সকে বলে, তারা যদি আমাদের আগে ধরে ফেলে তাহলে আমাদের পুলিশ হয়ে লাভটা কি? সেজন্য ক্রিমিনালকে আমরা আগে ধরবো। পরে ইনচার্জ কল্যাণীকে বলে, গিরির ফ্যামিলি হয়তো রিপোর্ট করবে না এই নিয়ে, তারা নিজেরাই কিছু একটা করতে চাইবে, কিন্তু তুমি তো শিক্ষিত আর একজন পুলিশ অফিসার, তাই এইটা দেখার দায়িত্ব তোমার। যদি লোকদের আমাদের উপর থেকে বিশ্বাস উঠে যায় তাহলে আমাদের থেকে কি লাভ? ক্রিমিনাল ধরা পুলিশের কাজ, কিন্তু এখানে দেখো তোমার ভাই তো নিজে পুলিশের আগে কাজ করছে, হতে পারে সে আমাদের আগে ক্রিমিনাল পর্যন্ত পৌঁছে যাবে। তো তারপরে ইনচার্জ রঞ্জিত আরো বলে, আচ্ছা এখন কি শুধু দেবী অ্যাক্টিভ? অফিসার বলে, হ্যাঁ স্যার, কিন্তু তারা সবাই একই দলের, তবে তাদের প্রধান হচ্ছে গিরি। রঞ্জিত বলে, হ্যাঁ জানি, গিরি একবার কলেজে একটা মেয়ের জন্য মারপিট করেছিল। কল্যাণী তখন বলতে থাকে, হ্যাঁ স্যার, সেই মেয়েকে বিয়েও করেছে সে। রঞ্জিত তখন জিজ্ঞেস করে, আচ্ছা আচ্ছা, আর বাচ্চা? কোনো বাচ্চা হয়নি কেন ওদের? এই প্রশ্নটা শুনে কল্যাণী স্বাভাবিকভাবেই রেগে যায় আর বলতে থাকে, আচ্ছা কেন হয়নি এটাও জিজ্ঞেস করে নিব। তখন রঞ্জিত বলতে থাকে, ঠিক আছে তাহলে জেনে পরে তারপরেই এসো। এবার সেখানে রঞ্জিতকে তার কনস্টেবল কিছু ইনফরমেশন দেয় দেবী, গিরি, জীবন এদের সম্পর্কে। তারা এক পরিবারের মতো, কখনো নিজে থেকে কারো সাথে ঝগড়া করে না, কিন্তু কেউ তাদের সাথে লাগার দুঃসাহস করলে পরে তাকে ছাড়েও না। এরা পুলিশ অফিসারদেরকে পাত্তা দেয় না, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে, উল্টো আশেপাশের মানুষও তাদের কাছেই যায় হেল্প চাইতে। আর এখন তো এই কেসও তারা একাই সামলে নিবে, আমি নিশ্চিত স্যার। রঞ্জিত তো এই সব কথা শুনতে থাকে আর কিছু একটা করার কথা ভাবতে থাকে। অন্যদিকে দেবীকে একজন অফিসার কল করে আর বলে, সে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেছে সুনীলের মার্ডারও ওই ডন আর সিজুরি করা, আর এরা দুজন মারাত্মক চালাক ক্রিমিনাল, নতুন নতুন কাজে এসেছে, কিন্তু কাজ করে একদম চালাকির সাথে। তো এরপরই দেবীর একজন লোক তাকে জানায় যে এই ডন আর সিজু পল ভাইয়ের গ্যারেজে কাজ করত। এটা শুনেই দেবী চলে আসে পলের সাথে কথা বলতে। তখন পল বলে, আমি আসলে জানি না এরা কোথায় আছে আর এখন কি করছে, তবে একটা সময় আমি তাদেরকে আপনার কথা বলেছিলাম যে আপনি কতটা ফেমাস আর আপনাকে সবাই কি পরিমাণ ভয় পায়, আর আমি নিশ্চিত তারা এবার নিজেরা ফেমাস হওয়ার জন্য আপনাদের দলের সাথে পাঙ্গা নিতে চাইছে। তো এখানে দেবী পলের কাছ থেকে ডনের ফ্যামিলি সম্পর্কেও জানতে পারে। তো এরপরেই দেখা যায় দেবীর লোকেরা এসে ডনের বাবাকে তুলে নিয়ে আসে। দেবী এবার কল করে জীবনকে আর বলে, শোনো, ওই দুই ছেলের মধ্যে একজনের বাবাকে তুলেছি আর আরেকজনের চেনা জানা মানুষ তুলেছি, তবে এরা কিন্তু সাধারণ কেউ না। পুলিশ বলেছে এরাই সুনীল মার্ডার কেসের ক্রিমিনাল, তবে চিন্তা করো না, আমি লোক লাগিয়ে রেখেছি, খুব জলদি ধরে ফেলবো। তো এরপরই দেখা যায় ডন আর সিজু বুঝতে পারে তাদেরকে দেবীর লোকেরা খুঁজছে, তাই সিজু বলে, ডন তোর সিম খুলে ফেল, আর যেই হোক কল দিলে ধরার দরকার নেই। এবার এখানে ডন তার গার্লফ্রেন্ডকে বিদায় করে সেখান থেকে চলে যায়। তো তার কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে চলে আসে দেবীর লোকেরা, আর এসেই ডনের গার্লফ্রেন্ডকে বলতে থাকে, কি কোথায় তোর বয়ফ্রেন্ড? ডনের গার্লফ্রেন্ড তো তখন কিছুই বুঝতে পারে না আর বলতে থাকে, ও তো এখনই চলে গেল। এরপরই তাকে কল করতে বললে সে কল করে, কিন্তু দেখা যায় কল তো কেউ রিসিভই করে না। তাই এবার তারা ডনের গার্লফ্রেন্ডকেও তুলে নেয়, সে তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তো তারপরই দেখা যায় ডন তার বাবার নাম্বারে কল করে আর বলতে থাকে, হ্যালো বাবা, আমি ডন বলছি, কথা শুনতে পাচ্ছ? দেবী তখন ডনের বাবাকে থাপ্পড় দিয়ে মোবাইল স্পিকারে রাখে। তারপর ডনের বাবা মার খেতে খেতে বলে, কি রে শয়তানের বাচ্চা, তুই তাদের থেকে কি নিয়েছিস? যা নিয়েছিস তা দিয়ে দিবি তো নাকি? আমাকে তো এরা মেরে ফেলবে।
তাড়াতাড়ি দে বলছি, না হলে ভালো হবে না। ডন তো সব বুঝতে পারে এইসব কাদের করানো কাজ। তো পরে দেবী ডনকে বলে, এখন তুই কান খুলে শোন, যদি তুই আর তোর পার্টনার ধরা না দিস তাহলে আমি তোদের পরিবারের একটা লোককেও জীবিত রাখবো না। যদি পাতালেও লুকিয়ে থাকিস তোরা, তাও তোদেরকে বের করে আনবো আমি। এটা দেবীর ওয়াদা, বুঝলি? ডন তখন কল রেখে বলে, বাবাকে ধরেছে, এটা তো পাঙ্গা হয়ে গেল। এখন হয় পালাতে হবে, আর না হয় আত্মসমর্পণ করতে হবে। না হলে সিজু তখন বলতে থাকে, না হলে কি? তো পরে তারা দুজন নতুন কিছু মতলবে সেখান থেকে চলে যায়। তো দেখা যায় আজ একটা প্রোগ্রাম হচ্ছিল, আর সেই সুযোগেই রাতের বেলা ডন এবং সিজু চলে আসে দেবীর বাড়িতে। তারা কি শুধুই এখানে এসেছে? না, বরং ডন এসে তো ঘুমের মধ্যেই দেবীর পা বেঁধে ফেলে আর হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দেয়। পরে ডন দেবীর মুখে এক থাপ্পড় দিয়ে তাকে ঘুম থেকে তোলে। ডন তখন বলে, আরে দেবী ভাই, কত সুন্দর সেটআপ, কত কিছু, তাই না? দেবী তখন সুনিকে ডাকতে থাকে। ডন তখন বলে, কিসের সুনি, কার সুনি? তাকে তো কত আগেই মেরে ফেলেছি। দেবীর তো তখন রাগে মাথা খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছিল না এই দুটো ছোট ছোট ছেলে কিভাবে তার পর্যন্ত পৌঁছালো। ডন তখন বলতে থাকে, ভয় পেয়ে গেলি? তুই কে রে যে আমার বাবাকে মারবি? তোর সমস্যা আমার সাথে, তাই আমার সাথে ডিল কর। তুই ডন নাকি? ডন তো আমি। পরে সিজু একটা বন্দুক বের করে। তখন দেবী বলে, এই, এটা নিয়ে খেলিস না, গুলি বেরিয়ে যাবে বলছি। তো পরে দেখা যায় সত্যি সত্যি ডন দেবীকে গুলি করে মেরে ফেলে। তার পিস্তল দিয়েই সে তাকে মেরে দেয়। আর দেখা যায় এরপর খুব সুন্দর করে সেখান থেকে নিশ্চিন্তে বেরিয়ে যায়। এই দুজনের মধ্যে না কোনো ভয় ছিল, না কোনো অনুতাপ। এবার তো টিভিতে নিউজ হয় যে কেউ একজন এসে দেবী এবং তার সাথী সুনিকে মেরে ফেলেছে। আর এটা ছিল বেশ বড় একটা ব্রেকিং নিউজ, কারণ দেবীর দাপট এই এলাকায় অনেক দিন ধরে চলছে। সবাই তাকে বেশ মেনে চলে, আর তাকেই কেউ মেরে ফেলেছে, তাও তার নিজের বাড়িতে। তো এই খবর শোনার পর তো সবাই সেখানে চলে আসে। তো সেখানে গিরি আর দেবীর স্ত্রীও ছিল। দেবীর স্ত্রী তো তার স্বামীকে এইভাবে রক্তাক্ত অবস্থায় দেখে নিজেকে আর সামলাতে পারে না। গিরিও তো তাকে এইভাবে দেখে একদম সহ্য করতে পারছিল না। তাই সে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। মাঝপথেই তার গাড়ি থামে। তবে তখনই আড়াল থেকে গুলি করতে থাকে ডন এবং সিজু। আর তখনই দেখা যায় তার একটা গুলি এসে লাগে গিরির গায়ে। গিরি তখন তার বন্দুকটা রেডি করে ফেলে আর পাল্টা শুট করতে থাকে। সেই সময় বাইক নিয়ে পালাতে থাকে ডন এবং সিজু। গিরিও তখন তাদের পেছন পেছন গাড়ি নিয়ে যায়। সে তো তাদেরকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু আবারও এসে ডন এবং সিজু তার উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই তারা পালাতে পালাতে একটা জঙ্গলে এসে লুকিয়ে থাকে। ডন তখন বলে, কি বলিস, গুলি লেগেছে তো গিরির গায়ে? সে মারা গেলে তো কাহিনী এখানেই শেষ। এরপরে এই এলাকায় শুধু আমাদেরই রাজ হবে। সিজু তখন বলে, গিরি মারা যাক বা না যাক, তবে কিছুদিন আমাদেরকে এখান থেকে একটু দূরে থাকতে হবে। তারপরই পরিকল্পনা করব কি করা যায়। তো এবার তারা আবারও বাইক চালিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু দেখা যায় তার মাঝপথেই চলে আসে গিরি। তার মানে তার কিছুই হয়নি। গিরিকে দেখেই তো ডন আর সিজু উল্টো পথে পালাতে থাকে। সেই সময় গিরি তাদের আবারও পিছু করতে থাকে। তবে সেই সময় গাড়ির ধাক্কায় তারা গিয়ে পড়ে ব্রিজের নিচে। ডন আর সিজু দুজনেই তো চলে যায় পানির মধ্যে। গিরি তখন দ্রুত গাড়ি থেকে নেমে তাদের দুজনের মোবাইলটা পায়, আর সেটা তার কাছেই রেখে দেয়, কারণ সে জানে এরা পানিতে পড়লেও মারা তো যাবে না, তাই আবারও অবশ্যই ফিরে আসবে। তো তারপরে হসপিটালে আসে গিরি তার শরীর থেকে গুলি বের করতে। সেখানে তখন দেখা যায় জীবনরা নিউজ দেখছিল, আর দেখছিল কিভাবে নিউজ প্রেজেন্টাররা বেশ খুশি হচ্ছিল দেবী মারা গিয়েছে বলে, কারণ দেবী ছিল একজন গ্যাংস্টার। কিন্তু গ্যাংস্টারেরও তো একটা আলাদা কাহিনী থাকতে পারে, পরিবারের মানুষ থাকতে পারে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এইসব দেখে তো দেবীর কাছের মানুষরা খুব কাঁদছিল আর বলছিল তারা তো দেবীর মৃত্যুকে উদযাপন করছে, অথচ তারা তো তাদের দাপট দেখিয়ে কত মানুষের সাহায্যও করেছে। এরপর তারা বলতে থাকে, আমাদের দেবী আর নেই, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। গিরিও এই সব কিছু শুনে খুব বেশি কষ্ট পেতে থাকে। তো তারপরে গিরি দেবীর স্ত্রীকে এবং গৌরীকে নিয়ে একটু ঘুরতে বের হয়, কারণ তাদের দুই বন্ধুর জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুজন মহিলারই জীবন এখন দুর্বিষহ হয়ে গেছে। তাই গিরি তাদের মনে একটু আনন্দ আনার জন্য খুব চেষ্টা করতে থাকে। সে দুজনকে নিয়ে আসে গ্রামের বাড়িতে, তাদের চাচা চাচি ভাই বোন সবার সাথে দেখা করায়। সবাই আজ একসাথে হয়, তাদের এত বড় পরিবার, কিন্তু এত খুশির মাঝেও এই দুজনের মধ্যে কিছু তো একটা খালি খালি ছিলই।
গিরি বুঝতে পারলেও তাদের জন্য কিছু করতে পারছিল না, আর এই কষ্টটা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। অন্যদিকে নদীতে পুলিশ তল্লাশি চালায় যে ডন এবং সিজুর লাশ পাওয়া যায় কিনা। এদিকে রাতের বেলা গিরির পরিবারের সবাই বসে কথা বলতে থাকে। গিরিকে তার একজন ভাই বলে, এইসব চিন্তা এখন বাদ দাও, আর একটু ভালো থাকার চেষ্টা করো। পুলিশ আর আমাদের লোক মিলে তো দুজনকে খুঁজছেই। আমার তো মনে হয় এতক্ষণে ওই দুজন মারাও গেছে, তাই তাদের ব্যাপারে ভাবনা করা ছেড়ে দাও। কিন্তু এত কিছু শোনার পরও গিরি নিজেকে নিজে কনভিন্স করতে পারছিল না। তার বারবার মনে হচ্ছিল এই দুই শয়তান মারা তো যায়নি, আর নিশ্চয়ই খুব জলদিই ফিরে আসবে। তাই সে কিচ্ছু না বলে চুপচাপ বসে থাকে। অন্যদিকে পুলিশ অফিসাররা সুনীল মার্ডার কেসের কিছু আসামিদেরকে গ্রেফতার করে। তো এরপরই রাতের বেলা কুরুভেলা যায় ডনের বাড়ির আশেপাশের প্রতিবেশীদেরকে কিছু জিজ্ঞেস করতে। তার প্রতিবেশীরা বলে তারা তো আসেনি, হয়তো বড় বড় মাছ খেয়ে ফেলেছে তাদের, তবে আমরা নজর রাখছি, আসলেই জানাবো। তো কুরুভেলা তাদের সাথে কথা বলা শেষ করে তার বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার ছেলে কল করে আর বলে, বাবা, মায়ের মাথা ব্যথা করছে, তাই আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসো। কুরুভেলা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি গেট লক করো না, আমি তাড়াতাড়ি আসছি। তো সে কল রাখার পরই তার গাড়ির কাছে আসতেই দেখে সেখানে ডন এবং সিজু দাঁড়িয়ে আছে। ডন তো বন্দুক তাক করে বলতে থাকে, কি হলো, ভয় পেয়েছো? সিজু বলতে থাকে, তাই তো, ভয় তো অবস্থা খারাপ। ডন আরো বলে, কি ভেবেছিলে আমরা মারা গিয়েছি? আরে আমরা কিভাবে মরবো তোমাদেরকে না মেরে? আর এটা কি করছিলে? আমার বাড়ির সামনের প্রতিবেশীদেরকে টাকা দিয়ে আমাদের পেছনে লাগিয়ে রেখেছো, এটা তো ঠিক করনি ভাই। এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ডন তখন গুলি করতে যায়, কিন্তু সেই গুলি চলে না। তাই ডন এবং সিজু মিলে এবার চাকু দিয়ে তাকে আঘাত করে। এরপরই সে কুরুভেলার মোবাইল দিয়ে গিরিকে কল করে আর বলে, কি ব্যাপার ভাই? আমি ডন বলছি, এত সহজেই মরে যাব কিভাবে ভাবলে? আর সত্যি বলতে আমি ভেবেছিলাম তোমরা অনেক বড় লোক, কিন্তু তোমরা তো দেখছি আমাদের পেছনেই পড়ে আছো। এবার আমি ভাবছি তোমার সাথে একটু দেখা করেই নেব। তো তোমার বোনের স্বামীর সাথে আমি দেখা করেছি, খুব কথাও বলেছি, তাই বলছি তাড়াতাড়ি আসো, না হলে সে মারা যাবে। এ কথা বলেই সে হেসে কল রেখে দেয়। গিরি তখন আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আর সেখানে গিয়েই দেখে গাড়ির ডিকিতে কুরুভেলাকে ভরে রেখেছে তারা। গিরি আর তার লোকেরা তখন কুরুভেলাকে নিয়ে সেখান থেকে চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। তখনই দেখা যায় পাশের একটা সাইডে বসে খাচ্ছিল ডন আর সিজু। তখন ডন সিজুকে বলতে থাকে, দেখ কিভাবে দৌড়াচ্ছে, এই বলে তারা টিটকারি করতে থাকে। এদিকে হসপিটালে আসার পর কুরুভেলার সার্জারি করা হয়, আর এতে সে বেঁচেও যায়। কিন্তু গৌরী তো মানসিকভাবে ভেঙে যায়। তার কাছে মনে হচ্ছিল এই সব কিছুর পেছনে তার ওই কারণটাই আছে, তার জন্যই এই সব হচ্ছে। তাই গৌরী নিজেকে দায়ী ভাবছিল যে তার উপরে অত্যাচার করা ছেলেদেরকে ধরতে গিয়েই তাদের আজ এই অবস্থা। এবার হসপিটালে পুলিশ অফিসাররা এসে বলে, আমরা মোবাইল ট্রেস করে জানতে পেরেছি এরা শহরেই আছে, কোথাও যায়নি। পুলিশ তাদের পেছনে পড়ে আছে, তাই তাদেরকে তারা ধরেই ফেলবে। এরপর পুলিশ তাদেরকে বলে, দয়া করে আপনারা আইন হাতে নিবেন না। গিরির পার্টনার তখন বলে, আইন হাতে নিব না তো কি করব? পুলিশ তো কিছুদিন আগেও বলেছিল তারা সব করবে। তারপর কি হয়েছিল? 3টা লাশ আমরা নিজে বের করেছি মাটি খুঁড়ে। এরপর আমাদের একজন কাছের লোক মারা গেল, নাম দেবী, নিশ্চয়ই জেনে থাকবেন। তারপর আজ একজন আইসিইউতে ভর্তি হয়ে পড়ে আছে। তাই আমাদের কথা ক্লিয়ার, আমরা যখন যেই মুহূর্তে ওই দুজনকে পাবো তখন সেই মুহূর্তেই তাদেরকে উড়িয়ে দিব, আর কোনো কথাই হবে না। তো হসপিটাল থেকে এবার গিরি চলে যায় তার কাজে। তখন সেখানে ছিল তার মা এবং তার বাকি ফ্যামিলি মেম্বাররা। যেহেতু গিরির মা একটু বয়স্ক, তাই তিনি রেস্ট করতে রুমে যাচ্ছিলেন। তো লিফটে ওঠার পরই তার সাথেই দুজন বোরখা পরা ব্যক্তি ওঠে। তো দেখা যায় এই দুজনই ছিল ডন এবং সিজু। এই গিরির মা কথাতেই যে শক্ত, ব্যাপারটা এমন নয়, বরং তিনি শারীরিকভাবেও খুব স্ট্রং। তাই তারা প্রথমে তাকে আঘাত করতে আসলেও তিনি তার হাত ভেঙে ফেলেন। তাই এদের মধ্যেই আর একজন চাকু দিয়ে ওনাকে আঘাত করে ফেলে, আর সেখানেই তাকে রেখে বাইরে এসে ডন কল করে গিরিকে। গিরি তো তখন আবারও পাগলের মতো ছুটতে ছুটতে আসে তার মায়ের কাছে। তখন গিরি জানতে পারে অলরেডি অনেক রক্ত বেরিয়ে গেছে, কিন্তু ভালো হয়েছে হসপিটালে হয়েছে ব্যাপারটা, না হলে তাকে বাঁচানো সম্ভব ছিল না। তবে এখনো কিছু বলা যাচ্ছে না, ট্রিটমেন্ট চলছে। তখন আর একজন কল করে গিরিকে আর বলে, ভাই, ওই 2 ছেলে ধরা পড়েছে পুলিশের হাতে, হসপিটালের বাইরেই ধরা পড়েছে। আমার মনে হচ্ছে ইচ্ছে করেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে, যাতে করে বাঁচতে পারে। গিরি তখন বলে, কোন পুলিশ স্টেশন? তার লোক এরপর থানার ঠিকানা দিয়ে দেয়।
গিরি সেখানে আসতেই ডন মজা করতে শুরু করে আর বলে, আরে গিরি ভাই, তুমি অবশেষে এসেই গেলে, তো কেমন আছো ভাই? পুলিশ তখন বলতে থাকে, এই চুপ থাক, ধরা পড়েছিস এটা অনেক। ডন তখন বলে, আরে স্যার, আমি আর গিরি ভাই তো বন্ধু। তখনই সেখানে ইনচার্জ এসে গিরিকে বলে, দেখো, তোমাদের যা ক্ষতি হয়েছে তা আমরা বুঝতে পারছি, কিন্তু আইন নিজের হাতে নিবে না প্লিজ। এদের উপর এত চার্জেস লেগেছে যে জীবনেও বাইরে আসতে পারবে না। গিরি তখন তাকে কিচ্ছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তো পরদিনই আদালতে ডন এবং সিজুকে তোলার জন্য আনা হচ্ছিল। চারিদিকে মানুষ আর মানুষ। সেখানেই ডনকে তার গার্লফ্রেন্ড এসে একটা থাপ্পড়ও দেয়, কিন্তু ডন তো সাইকো, তাই সে উল্টো হাসতে থাকে। এবার এসবের মাঝখানেই কেউ একজন ডন এবং সিজুকে শুট করে দেয়। পুলিশরা তো নিজেরাও বুঝতে পারছিল না এই গুলিগুলো আসছে কোথা থেকে, তাই তাড়াতাড়ি করে ডন এবং সিজুকে গাড়িতে তোলা হয় হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। ডন তখন সিজুর দিকে তাকিয়ে দেখে তাদের পেছনে গাড়ি নিয়ে আসছে গিরি। এবার তো নিউজের মধ্যে প্রিয়া নামের একজন সাংবাদিক বলছিল যে আদালতে হয়ে যাওয়া ঘটনার মধ্যে যারা গুলিবিদ্ধ হয়েছিল তারা দুজন এখন সেফ আছে, তাদেরকে নিরাপত্তার সাথে হসপিটালে রাখা হয়েছে। কিন্তু কে গুলি করেছে সেটা নিয়ে পুলিশ এখনো কিছু বলেনি। সন্দেহ করা হচ্ছে পুলিশও এসবের মধ্যে জড়িত আছে। তখন পুলিশ অফিসার তার সিনিয়রকে কল করে আর বলে, স্যার, আমরা পুরো ফোর্স লাগিয়ে রেখেছি, কে করেছে এই কাজ খুব জলদি বের হবে সেটা। এদিকে ডন পুলিশকে বলে, আমাদেরকে যে গুলি করলো সে কি পালিয়ে গেছে? সিজু তখন বলে, কে গুলি করলো? ডন বলতে থাকে, স্যার, আমরা কিছুই জানতে চাই না, শুধু এটা জানতে চাই সে কে যে আমাদের গুলি করলো। এদিকে নিচে বাকিরা ভাবছিল যদি তাদেরকে মারারই হতো তাহলে আদালতের সামনে একেবারেই তো মারতে পারত। তার মানে তাদের পরিকল্পনা এদেরকে শুধু মারা নয়, অন্য কিছু করতে চাইছে কেউ। তখনই নিচে কিছু লোকেদের মধ্যে ঝগড়া লেগে যায়। তাই ইনচার্জ সাথে সাথে কল করে বলে তার আরো পুলিশ দরকার হসপিটালে। তো একদিকে এসব ভেজাল হচ্ছিল, তো আর একদিকে ইনচার্জ দৌড়ে যাচ্ছিল। মানে তার সন্দেহ হয় ডন এবং সিজুকে কিডন্যাপ করা হতে পারে। এবার তো ইনচার্জ গিয়ে দেখে তাদের কেবিনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে আর দেয়াল ভেঙে গেছে, যেন কেউ তাদের দেয়ালকে ভেঙে এই কিডন্যাপটা করেছে। তাই ইনচার্জ সারা সিটিকে লক করতে আরো পুলিশ ফোর্সকে মোতায়েন করতে বলে, কারণ ডন আর সিজুকে কারা তুলেছে এটা এরা জানলেও আপাতত কোনো প্রমাণ নেই, সেজন্য সরাসরি তাদেরকে গিয়ে তারা ধরতেও পারবে না। অর্থাৎ তারা গিরিদেরকেই সন্দেহ করছিল। এদিকে কিছু গাড়ি দ্রুত যাচ্ছিল, হয়তো এটার মধ্যেই আছে ডন এবং সিজু। অন্যদিকে ইনচার্জকে পুলিশ কল করে জানায়, স্যার, ওদের মধ্যে একজনের মোবাইল ট্রেস করা হয়েছে আর সেটা ওলারি নামের একটা জায়গা দেখাচ্ছে। এটা জানার পরই ইনচার্জ তাড়াতাড়ি করে সেদিকে যেতে থাকে ফোর্স নিয়ে। পথে তারা তাদেরকে খুঁজে পেলেও আবারও তারা পালিয়ে যায়। তবে দেখা যায় তারা গিরির লোকেশন পেয়ে যায়, তাই তারা এবার ঠিক করে সেখানে যাওয়াটাই উচিত হবে। এবার ইনচার্জকে একরকম মাথা খারাপ করে দিয়েছে এরা। তো তারপরে ইনচার্জ পুলিশ অফিসার এরা সেখানে চলে যায়, গিয়ে দেখে ওখানেও কেউ নেই। এবার তারা ভাবে যদি ডন সিজুকে গিরি নিয়েও থাকে তাহলে তারা নিশ্চিত এত সহজে সে তাদেরকে মারবে না, কারণ শুধু মারার হলে তো কবেই মেরে ফেলতো। এবার আমরা গিরিকে দেখি। গিরি সোজা একটা ঘরে আসে। এটা ছিল একটা প্লাস্টিক রিসাইকেলিং ফ্যাক্টরি। তো সেখানেই বসেছিল ডন এবং সিজু, অর্থাৎ তারা এখানেই এদেরকে কিডন্যাপ করে এনেছে। গিরি এবার একটা হাতুড়ি আর একটা জিনিস রাখে, যেগুলো দিয়ে ডন আর সিজু মানুষকে আঘাত করত, খুন করত। ডন তো সেটা তুলে তাকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু এবার আর কোনো সুযোগ দেয় না গিরি। একের পর এক আঘাত করতে থাকে সে ডন আর সিজুকে। সিজুর তো হাত ধরে এমন ভাবে মুচড়ে দেয় যে ঘুরে দাঁড়ানোরও শক্তি থাকে না তার। ডন তো আবারও উঠে আসে আর হাতুড়ি দিয়ে গিরিকে মারতে যায়, কিন্তু গিরি তার হাতুড়ি ধরে তার দিকে রক্তচক্ষু হয়ে তাকায়। পরে সেই হাতুড়ি দিয়েই জোরে একটা মারে ডনের মুখে। দুজনকেই তখন মুখ থুবড়ে পড়তে হয়। এখনো গিরি এদেরকে প্রাণে মারেনি, সে চাইছিল জঘন্য থেকে জঘন্য শাস্তি দিতে এদেরকে, যেন এরা মৃত্যু ভিক্ষা করেও মৃত্যু না পায়। এরপরই গিরি দুজনকে বেঁধে ঝুলিয়ে রাখে। ডন তখন সিজুকে বলে, আরে সিজু, আমার জান, তোর ব্যথা হচ্ছে নাকি? সিজু বলে, না না। ডন তখন বলে, আমারও ব্যথা হচ্ছে না। তো এখন গিরি ভাইয়ের কি পরিকল্পনা হবে? হাত পা বেঁধে ঝুলিয়ে রেখেছে যেহেতু, তখন ফাঁসি তো দিবে না। আমাদেরকেও তো গিরি ভাইয়ের মতো হওয়া উচিত। ভাইয়ের কত সেরা সেটআপ, আমরা তো ভাইয়ের সামনে কিছুই না। সিজু তখন বলে, কিন্তু এত কিছু থেকেও বাকি। প্রথমে বন্ধু, তারপর বোনের স্বামী, তারপর মা, কাউকেই তো রক্ষা করতে পারেনি। আমাদের সামনে তো ইতিমধ্যেই হেরে বসে আছে। তখনই ডন কাটা গায়ে নুনের ছিটা দিয়ে বলে, আর ভাবি, ভাবি তো স্পেশাল। ভাবির গায়ে আমি লাগলে তো গিরি ভাইয়েরও কষ্ট হয়।
এসব বলে তারা গিরিকে টিজ করার চেষ্টা করছিল। তাদের মনে তো কোনো ভয়ই ছিল না। কিন্তু দেখা যায় এই কথা বলার সাথে সাথেই ডনের পাশ থেকে বোম দিয়ে উড়ে যায় সিজু। সিজুর এই ভয়ঙ্কর মৃত্যু দেখে তো ডনের এবার কলিজা কেঁপে ওঠে। সে বুঝতে পারে সে কার সাথে পাঙ্গা নিতে গিয়েছিল। তবে এবার খুব দেরি হয়ে গেছে। ডন তো গিরির নাম মুখে নিতেই সেও এবার বোম ব্লাস্ট হয়ে উড়ে যায়। শেষে সেখানে দেবীর স্ত্রী আসে, আর সে তখন রশিতে লেগে থাকা ডনের সেই হাতে গুলি করে যায়। আর এরই সাথে গিরি আর তার পরিবারের প্রতিশোধ নেওয়া শেষ হয়, আর তারা সেখান থেকে চলে যায়। তবে পুলিশ তাদেরকে কিছুই করতে পারে না। আর এর সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। একজন স্বামী তার স্ত্রীর সম্মানের জন্য কোন পর্যন্ত যেতে পারে সেটা আমরা গিরিকে দেখেই বুঝতে পেরেছি। যাক, তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।